আপনি কি নেতা হতে চান ক্ষমতাধর ব্যক্তি? তাহলে গঠন করে ফেলুন রাজনৈতিক দল। কর্মী থাকুক আর না থাকুক, কার্যালয়ে থাকুক আর না থাকুক, নিজেকে পরিচয় করে দিতে পারেন জাতীয় নেতা হিসেবে। তালাশের এবারের অনুসন্ধান সাইনবোর্ড বা ব্যানারধারী রাজনৈতিক দল নিয়ে। যেসব রাজনৈতিক দলের কে কর্মী কে নেতা তা খুঁজে বের করতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে টিম তালাশের সদস্যকে। সেই সব ভুইফোর রাজনৈতিক দল নিয়ে তালাশের এবারের পর্ব। আমি 300 আসেনি, আমার কাছ থেকে আমি দেব 10টি আসন আমি ইনশাআল্লাহ জয়লাভ করতে পারবো ইনশাআল্লাহ। এই কমিটি কাকে চিনেন? এই যে আপনার আহ্বায়ক আমজাদ হোসেন। হ্যাঁ, ওনাকে চিনি। আপনি কি রাজনীতি করেন কোনো? কোন দল করেন? বিএনপি। জনজোট নামে একটা দল আছে, সেই দলের সাথে যুক্ত? না 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 না। আগে পেশা ছিল শুধুই প্রতারণা, এখন গড়েছেন নতুন রাজনৈতিক দল। কোনো রাজনৈতিক দলে স্বামী সভাপতি আর স্ত্রী সাধারণ সম্পাদক, নেই কোনো কর্মী, আর কর্মীরা থাকলেও নিজেরাই জানেন না তাদের রাজনৈতিক দলের নাম কি। কেউ আবার একটি রুমে 2টি রাজনৈতিক দলের কার্যালয় খুলে দিয়ে শুরু করে দিয়েছেন তাদের কার্যক্রম। অনুসন্ধানের শুরুতে আমরা এমন একটি রাজনৈতিক দলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব যে দলের সভাপতি স্বামী আর স্ত্রী সাধারণ সম্পাদক। বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি। খুব কষ্ট করে একজন সদস্যকে নিজ দলের নাম শেখানোর চেষ্টা করছেন দলের সাধারণ সম্পাদক। রাজধানীর মগবাজারের পেয়ারাবাগ সরু গলির ভিতরে জরাজীর্ণ দেয়ালের উপরে টিনের ছাউনির এক কক্ষের একটি ছোট্ট ঘর। এটি বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির দলীয় কার্যালয়। দলটির সাধারণ সম্পাদক মাহমুদা সুলতানা পেশায় গৃহিণী হলেও অনেক আগে থেকেই স্বপ্ন ছিল রাজনৈতিক দল গঠনের। সেই স্বপ্ন পূরণে নির্বাচন কমিশনে আবেদন করেছেন তিনি। আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর হাওলাদার, বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির সভাপতি আমি। পাশে রইল আমার ওয়াইফ এবং সে হইল এই বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির সাধারণ সম্পাদক। দলীয় কমিটি এখনো সম্পন্ন না হলেও খুব দ্রুতই সকল কার্যক্রম ঘটা করে শুরু করবেন বলে জানান। শান্তির পথে এগিয়ে যাবে, উন্নয়নের পথে এগিয়ে যাবে, জনগণের পাশে থাকবে, সে আশাই করি। ডেমোক্রেটিক পার্টির প্রধান অধ্যক্ষ খন্দকার এনামুল নাসির আর তার স্ত্রী আছেন সহ সভাপতি পদে। দলীয় কার্যালয়ে পাওয়া না গেলেও তিনি গত কয়েক বছরে সরকারের সাথে থেকে নির্বাচনের নামে সুবিধা নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। সর্বশেষ 2024 সালে নির্বাচনে অংশ নিয়েছেন জোট করে, যদিও স্ত্রীর দাবি নির্বাচন করেননি। তাদের রাজনীতির ইতিহাস বেশ দীর্ঘ। রাজপথে বহু হামলা ও মামলার শিকার হতে হয়েছে দলটির নাম গণদল। কিন্তু তারা যে রাজনৈতিক কার্যালয়টি ব্যবহার করছেন সেটি অন্য একটি রাজনৈতিক দলের কার্যালয়। সারা দেশে রয়েছে তাদের হাজার হাজার নেতাকর্মী ও দলীয় কার্যালয়। বাস্তবে অন্য মানুষ তো দূরের কথা, নিজ কার্যালয়ের পাশের মানুষটি জানে না তাদের দলের নাম কি। রাজধানীর বিজয়নগরের আজিজ কোঅপারেটিভ মার্কেট, সেখানে দেখানো হয়েছে বাংলাদেশ গণদল আর বাংলাদেশ ইসলামী জনতা পার্টির দলীয় প্রধান কার্যালয় হিসেবে। মার্কেটটিতে গিয়ে দেখা গেল বড় করে দরজায় পোস্টার লাগানো বাংলাদেশ ইসলামিক জনতা পার্টির, নিচেই লেখা রয়েছে গণদলের। কিন্তু অফিসে গিয়ে কাউকেই পাওয়া গেল না। পরের দিন আবারও আমরা যাই আজিজ কোঅপারেটিভ মার্কেটে। সেখানে হাজির হয়েছেন গণদলের চেয়ারম্যান ATM গোলাম মাওলানা চৌধুরী। গতকালের সাইনবোর্ড ছিঁড়ে ফেলে সাটিয়ে দেয়া হলো গণদলের সাইনবোর্ড। ভিতরে নতুন করে ব্যানার টানিয়ে দিয়েছেন। সেখানেই তুলে ধরেছেন গত কয়েক বছরের আন্দোলনের চিত্র। আমাদের দল প্রতিষ্ঠা হয় 17 সালের 3রা ডিসেম্বর। আগে কেন করেন এতদিন ধরে?
এর আগে আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম। এরপর শুরু হলো এই দলের দীর্ঘ রাজনীতির ইতিহাস। জানান, অতীতে বহু নির্যাতন, হামলার শিকার হয়েছেন তিনি, কিন্তু কোনো প্রমাণ দিতে পারলেন না। এমনকি মামলার সংখ্যা নিয়েও দিয়েছেন বিভ্রান্তিকর তথ্য। আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত আমাদের সেই বিক্ষোভ মিছিল, প্রতিবাদ মিছিল ছিল। সেদিন মামলা হয়েছিল আপনার বিরুদ্ধে? হ্যাঁ, সেদিন তো অসংখ্য মামলা, অগণিত। গ্রেফতার হয়েছিলেন কবে সেটা আমাকে বলেন। ডেট এবং তারিখটা মনে নেই। এবার তালাশ জানতে চায় এই অফিসটি মূলত কার। এই অফিসটা আমাদের প্রায় আজকে 8 মাস। এটা আমাদের অফিস। এখানে আমাদের এখানে এক হুজুর আছে, সে কালকে ইসলামী দল নামে একটা স্টিকার লাগাছে। এরপরেই দলীয় সদস্যরা এসে অন্য একটি রাজনৈতিক দলের ব্যানার ছিঁড়ে ফেলেন। এখন আমরা যেতে চাই বাংলাদেশ ইসলামিক জনতা পার্টির অফিসে। তাদের প্রধান কার্যালয়ও এটি। মামলা করবেন? কাদের নামে মামলা করবেন? যে শীর্ষে নাম, সে কোন বৈধতা নিয়ে সেটা শীর্ষে। এত কিছু যখন এই দুই দলের রাজনৈতিক কার্যালয় নিয়ে, তখন আশপাশের অফিসের মানুষই জানে না এখানে এত বড় দুই রাজনৈতিক দলের কার্যালয়। এরই মধ্যে 7 মাসের ভাড়া পর্যন্ত দেয়া হয়নি অফিসের। এরা ভাড়া দেয় না, এই বাড়িয়ালে চিনি, বাড়িয়ালে বসে দেয় যে আর 6 মাসে ভাড়া দেয় না, হ্যাঁ নোটিশ করছে বহুতবার, এরা খেলে হয়রানি করে। যাদের সদস্য দেখিয়ে নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করা হয়েছে, সেই সদস্যরাই জানেন না যে তিনি একটি রাজনৈতিক দলের কর্মী। বলছি বাংলাদেশ জনজোট পার্টির কথা। শুধু তাই নয়, প্রায় 50টিরও বেশি রাজনৈতিক দলের প্রধান কার্যালয়ের ঠিকানা হিসেবে ব্যবহার করা হয়েছে নয়াপল্টন ও পল্টন এলাকাকে। রাজধানীর পল্টনের অলি গলি এখন নতুন রাজনৈতিক দলের কার্যালয়ে পরিণত হয়েছে। বেশিরভাগ অফিসের ঠিকানা এই পল্টনে। তাদের মধ্যে বাংলাদেশ জনজোট পার্টি অন্যতম। সরু গলির সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখা মিলল জনজোট পার্টির কার্যালয়। এখানে বসেই সারা দেশের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন দলের তরুণ চেয়ারম্যান। শুরুতেই রাজনীতির অঙ্গনে তার ভূমিকা শুনে আসা যাক। বাংলাদেশের সবচেয়ে প্রয়োজন যেটা, সেটা জনগণের জোটের প্রয়োজন, জনগণের ঐক্য প্রয়োজন। আমাদের এই দলের স্লোগানে কিন্তু জনজোট মানে জনতার ঐক্য, জনজোট মানে জনতার ক্ষমতা। নিজেরাই নিজেদের কাউন্সিল করেন। সাদা কাগজে ভোটের হিসেব ধরিয়ে জানিয়ে দিলেন এই কাউন্সিলে জনগণও ভোট দিয়েছে। কিন্তু কে ছিল নির্বাচন কমিশনার? না, আমি আপনাকে স্পেসিফিক বলেছি। স্পেসিফিক যদি আপনি বলেন না, তাহলে তো স্পেসিফিক বলার আগে নিশ্চয়ই একজন নির্বাচন কমিশনার থাকবে, তার সিল স্বাক্ষর থাকবে। উইদাউট সিল স্বাক্ষর একটা মানে সাদা কাগজ আপনি আমাকে যদি দেখান, তাহলে আমি এটা কিভাবে বুঝবো এটা যে অ্যাপ্রুভড একটা কপি? না না, ঠিক আছে, আপনার কথা প্রশ্ন ঠিক আছে। এবার দেখুন তাদের দলের সদস্য কারা। 2-3 জন করে ফোন দেওয়ার পর জানান কেউ এই দলের সাথে জড়িত নয়। অধিকাংশরই ফোন বন্ধ। আপনি কি রাজনীতি করেন কোনো? কোন দল করেন? বিএনপি। আপনি কি যে জনজোট নামে একটা দল আছে, সেই দলের সাথে যুক্ত? না 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 না। এমন রাজনৈতিক দলের কার্যক্রম সম্পর্কে কি বা জানেন সাধারণ মানুষ? সাধারণ মানুষ হিসেবে আমি যেটা অনেক কিছু আশা করি, এরকম তাদের কার্যক্রমের মধ্যে এরকম অনেক কিছুতে আমি দেখি না। তার কার্যালয় থেকে ঘুরে এবার আমাদের গন্তব্য আরেক রাজনৈতিক দলের কার্যালয়, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ। একটি রিক্রুটিং এজেন্সির অফিসের ভেতরে তাদের দলীয় কার্যালয়। দলের চেয়ারম্যান একজন জুলাই যোদ্ধা বলে দাবি করেন। আমাদের প্রধান অন্যতম লক্ষণ, আমরা আমাদের দলকে যদি নিবন্ধন পাই এবং ক্ষমতায় আমরা নিয়ে যেতে পারি, জনগণ যদি আমাদেরকে ভোট দেয়, আগে বেকার নিরসনের জন্য আমরা কাজ করব। তবে সদস্যদের ফোন করলে কেউ কেউ বলেন তিনি এমন কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নয়। দিদি, আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত? না না। রাজপথের জুলাই আন্দোলনের অগ্রগামী সৈনিক। তার নেতৃত্বেই রাজধানীর বিভিন্ন স্থানে আন্দোলন হয়েছিল। আবার তার আন্দোলনের ফলে সরকার চালের দাম 2 টাকা কমিয়েছিল। এমন বহু আন্দোলনের স্বীকৃতিস্বরূপ মাঠে নেমেছে বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি। তারা এবার সারা দেশে 300 আসনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। রাজধানীর এলিফ্যান্ট রোডের এই আবাসিক ভবনে বাংলাদেশ জাস্টিস অ্যান্ড
ডেভেলপমেন্ট পার্টির দলীয় কার্যালয়। এখানেই চলে সারা দেশের কার্যক্রম। এই দলের প্রধান দেলোয়ার হোসাইন। তিনি 2024 সালের কথিত নির্বাচনে জনজোট নামের সংগঠন করে নির্বাচনে অংশ নিয়েছিলেন, যদিও তার দাবি তিনি নন, তার জোট নির্বাচন করেছে। এখন ওরা নির্বাচনে গেছে, ওইটার দায়ভার তো আমি নিব না, তাই না? বিষয়টা জোট চেয়ারম্যান আমি ছিলাম। তার রাজনীতিতে কি ভূমিকা রয়েছে এবার তার মুখেই শুনে আসা যাক। রাজপথে সবার আগে আমি দাঁড়াইছি, মানে চালের দাম যখন বাড়াইছে, আমরা যেদিন প্রেস ক্লাবে মিটিং করতেছি ওই দিনই 3 মন্ত্রী মিল্লা বৈশা 2 টাকা চালের দাম কমাইছে। মানে তিনি দেশের জন্য রাজনীতি করেছেন। জুলাই আন্দোলনেও ছিলেন সরব। এই 5 তারিখের আগে এই যে আন্দোলন, আমরা হলো বাংলা ব্লকেটের দিন থেকে আমরা আন্দোলনে ছিলাম। পশিলাতে আন্দোলন করছে, উত্তরাতে আন্দোলন করছে। এমন রাজনৈতিক দলের কার্যক্রম সম্পর্কে জানেন না নিচের কোনো দোকানদারও। রাজনৈতিক দলের কার্যালয় এখানে, কোন রাজনৈতিক দল কইতে পারি না। এবার চলুন ঘুরে আসি বাংলাদেশ শান্তির দল কার্যালয় থেকে। পশ্চিম ধানমন্ডিতে নিজের বাসায় তৈরি করেছেন কার্যালয়। এখানে কোনো ব্যানার বা পোস্টার নেই। ছেলের বাসায় ড্রয়িং রুম, বাবার রাজনৈতিক কার্যালয়। ভাড়া নিয়েছিলেন স্ত্রীর কাছে। দলের কর্মীরা জানেন না কে কোন পদে রয়েছেন। দলের নাম বেকার সমাজ। আন্দোলন, সংগ্রাম, এমনকি কর্মসংস্থান তৈরির গল্প শুনে আমরা তো রীতিমতো অবাক। রাজধানীর ধানমন্ডির ক্রিসেন্ট রোডে বাসার বাইরে বড় সাইনবোর্ড। 3 তলা উঠতেই দলের কার্যালয়ের রুম। দেখেই বোঝা যাচ্ছে টেলিভিশন আসবে এমন খবরে নতুন করে ব্যানার টানানো হয়েছে। প্রথমে 3 জন থাকলেও পরে আরও 2 জন এসে যোগ দেয়। তারাও দলের সদস্য। তাদের মুখেই শোনা যাক কে কোন পদে রয়েছে, দলে তাদের কাজগুলো বা কি। এখন কোন পদে আছে আমি নিজেও জানি না। তো কাউন্সিলে ভোট দেন না আপনি? দিছি। কবে হয়েছিল কাউন্সিল? এটা তো মনে নেই। এই যখন দলের অবস্থা, তখন বেকার সমাজ দলের প্রধান দাবি করেন গত কয়েক বছরে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন তিনি। পাশাপাশি 5-6 জনকে সরকারি চাকরি এবং কয়েক হাজার মানুষকে বেসরকারি চাকরি দিয়েছেন, কিন্তু সে কোনো নথিপত্র দেখাতে পারেনি আমাদেরকে। আমাদের দলের সদস্য হলো আপনার, আমি বাংলাদেশে যত যারা বেকার আমি সবার আমি সদস্য মনে করি। দলীয় কার্যালয় নিয়ে প্রশ্ন করতেই তিনি জানান বহু দলের দলীয় কার্যালয় না থাকলেও তার কার্যালয় তিনি স্ত্রীর কাছ থেকে ভাড়া নিয়েছেন। বাসা আমার ছেলে একজন অ্যাডভোকেট, আমার ছেলে 2 রুমে থাকে। এটা আমাদের নিজস্ব অফিস, এটা নিজস্ব অফিস আমরা ভাড়া নিচ্ছি। যেটা নিয়ম আছে এই একটা অফিস ভাড়া নিতে হবে। আমি ভাড়া নিচ্ছি আমার ওয়াইফের থেকে। এবার এই দল নিয়ে সাধারণ মানুষের কথা শুনে আসা যাক। আমি আজকে নাম শুনছি, চিনিও না জানিও না। এই রাজনীতি কারো কারো কাছে প্রতারণার বড় হাতিয়ার। গ্রামের সহজ সরল মানুষদের ঢাকায় এনে করেছেন রাজনৈতিক দলের কার্যালয়। আগে ছিলেন আওয়ামী লীগের নেতা, আর এখন জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি। 4 মিনিট পর ফিরছি। গ্রামের মানুষের কাছে তিনি ব্যারিস্টার, বড় রাজনৈতিক দলের সদস্য, আর সেই পরিচয়কে কাজে লাগিয়ে চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। আগে ছিলেন শেখ হাসিনা পরিষদের সদস্য, আর সেই পরিচয় বদল করে নিজে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। বরিশালের বাকেরগঞ্জের ছেলে প্রিন্স কামরান ইলাহি। কখনো কখনো সে ব্যারিস্টার, আবার কখনো বা আওয়ামী লীগের বড় পদের একজন রাজনৈতিক নেতা। গ্রামে পরিচয় দিতেন জননেত্রী শেখ হাসিনা পরিষদের সাধারণ সম্পাদক। প্রকৃতপক্ষে তিনি ছিলেন একজন প্রতারক। গ্রামের সহজ সাধারণ মানুষদের চাকরি দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। 3 বার পরীক্ষা দিয়ে এইচএসসি পাশ করা প্রিন্স কামরান নিজেকে ব্যারিস্টার পরিচয় দেন। এই প্রতারকই এখন ধানমন্ডির একটি বাসার ঠিকানা দিয়ে নিবন্ধনের আবেদন করেন রাজনৈতিক দলের, তাও আরেকজনের বাসার ঠিকানা ব্যবহার করেছেন। তার খোঁজে সেখানে গেলে একজন জানান প্রিন্স কামরান এখানে মাঝে মাঝে আসে এবং নতুন দলের ব্যাপারে ভাবছে সে। তার সাথে কয়েক দফা যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি তাকে। খিলগাঁওয়ে
জাস্টিস পার্টির বাংলাদেশ অফিসের ঠিকানা ব্যবহার করা হয়েছে। সেই ঠিকানায় গিয়ে একটি আবাসিক বাসার সামনের ফটকে একটি সাইনবোর্ড দেখা গেল। দলের সভাপতিকে দল সম্পর্কে জানতে ফোন দিলে তার উত্তর ছিল ঠিক এমনই। আরেক রাজনৈতিক দলের কার্যালয়ে দেখানো হয়েছে আরামবাগের রয়েস স্কুল গলিতে, কিন্তু সেখানে গেলে চেয়ারম্যান জানান নতুন ঠিকানা মতিঝিল। আরেকটি অফিসের মধ্যে এক রুমের একটি কক্ষ বা কার্যালয়, নাম তার বাংলাদেশ জনতা ফ্রন্ট। একটি ভবনে কোথাও 4টি রাজনৈতিক দলের কার্যালয়, আবার কোথাও বা 3টি রাজনৈতিক দলের কার্যালয়। নেতারা কী কারণে রাজনীতি করেন কর্মীরা যেমন বলতে পারেন না, তেমনি নেতারা জানেন না কি তাদের লক্ষ্য বা উদ্দেশ্য। চলুন আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সাথে পরিচয় হয়ে আসা যাক। রাজধানীর তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদ, এখানে 7 থেকে 8টি রাজনৈতিক দলের কার্যালয় রয়েছে, যার মধ্যে এবার নিবন্ধনের জন্য আবেদন করেছেন বেশ কয়েকজন। সংবিধান বিষয়ক জনস্বার্থ পার্টির প্রধান শহীদুল ইসলাম। এই রুমটি তার নিজের না হলেও রাজনীতির জন্য তিনি এটি ব্যবহার করেছেন। তার পাশেই দলের একজন কর্মী রয়েছে। টুকটাক কিছু লোক আছে, এরা বলছে আমাদেরকে কেন বল নাই তুমি, হ্যাঁ তা আমি 380 নিয়ে আমার প্রার্থী আমি দেব। শুরু হয়েছে অগ্নিঝরা বক্তব্য। যারা নির্বাচন কমিশন ছিল, যা যে দাবির মাধ্যমে দামি বানাই দিয়ে সিল বানিয়ে দিয়ে নির্বাচন করছে, এটা কোনো দেশ ও রাষ্ট্রের কোনো কাজ হইতে পারে না, এটা কোনো নাগরিক কাজ হইতে পারে না। কিন্তু তার কোন জেলায় কমিটি আছে তা বলতে পারলেন না। তার পাশেই দলের সদস্য, যার রাজনীতির অভিজ্ঞতা এতটাই বেশি যে কখন কোন দলের সাথে আছে তাই ঠিক করে বলতে পারে না। আওয়ামী লীগ বলতে বিএনপি, জাতীয় পার্টি, সব পার্টিতেই আমার একটু পদচারণা ছিল। ন্যাব ভাসানীর কার্যালয়ে দেখানো হয়েছে আরেক জনের ল চেম্বারের অফিসকে। সেখানে গেলে জানানো হয় এই নামে এখানে কোনো অফিস নেই। এই রুমে তো রাজনৈতিক ব্যাপারে কোনো সময় আলোচনা হয় না, আর রাজনৈতিক ব্যাপারে কোনো কিছু হয় না। এবার চলুন ঘুরে আসা যাক পল্টনের জামান টাওয়ারে। এখানে 4টি রাজনৈতিক দলের কার্যালয় রয়েছে। পাশেই রয়েছে ন্যাশনাল লেবার পার্টির কার্যালয়। দলের মুখপাত্র দাবি করেন অনেক পুরনো দল, রাজনীতির মাঠে তাদের অনেক ভূমিকা রয়েছে। রাজপথে ছিলাম এবং সকল আন্দোলন সংগ্রামে আমরা আছি এখন। আমরা জানতে চাই গত কয়েক বছরে কি ধরনের জনমানুষদের জন্য আন্দোলন করেছেন। মুখে অনেক কথা বললেও কোনো কিছুই দেখাতে পারেনি। বিশাল ফাইল খুঁজে ব্যর্থ হওয়ার পর প্রেস ক্লাবের সামনে বসে বক্তব্য দেওয়ার কিছু ভিডিও দেখান টিম তালাশের সদস্যদের। এটা কোনো কথা না হলো জাতীয় প্রেস ক্লাব মিটিংয়ে আপনারা কোনো আন্দোলন করছেন? বিএনপির সাথে অসংখ্য আমাদের তোপখানার অসংখ্য মিছিল ভিডিও সব আছে। এটাই আমি একটু দেখতে চাইতেছি যে কোথাও আপনারা আন্দোলন করছেন, রাজপথে ছিলেন। অবশ্যই নিউক্লিয়াস পার্টি, গ্রিন পার্টি, আম জনগণ পার্টি, এমন বাহারি নাম রয়েছে নিবন্ধন আগ্রহী আবেদনে। তবে জনগণের জন্য যে রাজনীতি সেটি এখন আর নেই। বিশ্লেষকরা মনে করেন রাজনীতি এখন বাণিজ্যে পরিণত হয়েছে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়ে বহু বছর ধরে কাজ করে আসছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ নির্বাচন সংস্কার কমিশনের প্রধান হিসেবেও কাজ করছেন তিনি মনে করেন আবেদন করার অধিকার সবার রয়েছে, তবে কাকে নিবন্ধন দিবে কমিশন তার জন্য যাচাই বাছাই করতে হবে। কেউ যেন গণতন্ত্রের যাত্রা ব্যাহত করতে না পারে। সত্যিকার অর্থে জনকল্যাণের রাজনীতি করার জন্য তারা যদি না আসে, তারা যদি ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার জন্য আসে, তারা যদি ব্যবসায়িক স্বার্থ হাসিল করার জন্য আসে, তাহলে এটা নিঃসন্দেহে গণতন্ত্রের জন্য ইতিবাচক নয়। নির্বাচন বিশ্লেষক আব্দুল আলিম মনে করেন বাংলাদেশের রাজনীতি দল গঠন করা এক ধরনের বাণিজ্যে রূপ নিয়েছে। তারা অতীতে নির্বাচনের বৈধতা দেওয়ার কাজগুলো করে আসছেন। যেখানে স্বামী স্ত্রী পার্টির প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা যে ঘরে ওনারা থাকেন সেই থাকার বেডরুমটা পার্টির অফিস, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এবং আমার কাছে মনে হয় যে এটার প্রধান কারণ হচ্ছে আমাদের দেশে রাজনীতি এখন পর্যন্ত একটা ব্যবসা। রাজনীতি মানুষের অধিকার নিয়ে কথা বলে, যে কোনো অন্যায়
অবিচার ও দুঃশাসনেও রাজনীতির অগ্রণী ভূমিকা রয়েছে, কিন্তু কিছু মানুষ এই অধিকার আদায়ের মাধ্যমকে নিছক তামাশায় পরিণত করেছে। সেই সব মানুষদের কাছে রাজনীতি কতটা নিরাপদ, সেই বিচার করার দায়িত্ব আপনাদের। আজ বিদায় নিতে হচ্ছে। আজ বিদায় নিল, ফিরছি আগামী পর্বে নতুন কোনো তালাশ নিয়ে, সন্দেহ ভেদ করে সত্য নিয়ে আপনাদের কাছে। সে পর্যন্ত আপনিও জারি রাখুন অনুসন্ধান। মনে সন্দেহ জাগায় এমন কিছু দেখলে তালাশ করুন, ভেঙে ফেলুন দৃষ্টির সীমানা। তালাশ টিম থাকবে আপনার সাথে।